আমি হাফিজুর রহমান তোমাদের আজকের বাংলা প্রথম পত্রের ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে অবস্থান করছো। তোমাদের সবাইকে স্বাগতম। এই ছবিগুলো দেখো, একটা ছবি দিলাম, এটাতে কি দেখা যাচ্ছে? আরেকটি ছবি দেখো, এখানে কি স্পষ্ট বোঝা যাচ্ছে না, তারপরে তোমরা একটু দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কি নিয়ে, এটা কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট হতে পারে, একটু ভাবো তোমরা। দ্বিতীয় ছবিটাতে আমরা দেখছি বন্য পশু শিকারের চিত্র, ঘোড়ায় চড়ে। 4 নম্বর যে চিত্র, এটা একটু ঝাপসা, তারপরে দেখা যাচ্ছে কি এখানে একজন বসে আছে, তিনি কিছু নিয়ে গবেষণায় মগ্ন। তাহলে এটা কি হতে পারে? তো আমরা এখন দেখি এটা কি হতে পারে। এটা হচ্ছে আজকে আমরা কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহর যে কবিতা, সেটি তোমাদের পড়াবো। তো এখন প্রথমে কিংবদন্তি শব্দের অর্থ কি সেটা আমাদের একটু জেনে নিতে হবে। কিংবদন্তি হচ্ছে লোকশ্রুতি, জনশ্রুতি, কিন্তু যেগুলোর কোনো লিখিত ইতিহাস নাই। কাল পরম্পরায় আমরা আমাদের জনশ্রুতির মধ্যে তাকে খুঁজে পাই, এটা হচ্ছে কিংবদন্তি। তো কিংবদন্তি কি? এই কবিতার কিংবদন্তি হচ্ছে আমাদের পূর্বপুরুষ, আমাদের সংগ্রামশীল পূর্বপুরুষ, যাদের অবদানে আজকে আমরা এখানে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারি। আবু জাফর ওবায়দুল্লাহ, তোমরা বই বের করো, এটা 318 থেকে 19 পৃষ্ঠায় রয়েছে। এটির মূল কবিতা হচ্ছে 256 লাইনের, কিন্তু এটি পাঠ্য করা হয়েছে মাত্র 68 লাইন। আসলে এত দীর্ঘ কবিতা তো পাঠ্য করা সম্ভব নয়, সেজন্যই এটিকে 68 লাইনে আনা হয়েছে। এটি, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার নাম কবিতা। নাম কবিতা অর্থাৎ যে কবিতার আলোকে একটা কাব্যগ্রন্থের নামকরণ করা হয় সেটিকে নাম কবিতা বলে। এটি 1981 সালে প্রকাশিত হয়। এই কবিতার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ঐতিহ্য সচেতনতা এবং ঐতিহ্যের দিকে ফেরা। কবি ঐতিহ্যের দিকে, মানে আমরা কোথা থেকে এসেছি, আমাদের ইতিহাস কোথায় প্রথিত, সেই প্রাগৈতিহাসিক কালের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছেন। এবং আরেকটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে মানব মুক্তির আকাঙ্ক্ষা। মানুষের মুক্তির কথা বলেছেন, যে মানুষের মুক্তি পেতে হলে কি করতে হবে, সেই বিষয়গুলোই কবিতার মধ্যে রয়েছে। আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে আমরা দেখি, উনি জন্মগ্রহণ করেছেন 1934 খ্রিস্টাব্দে। ওনার লেখাপড়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং কবিতার জন্য 1979 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ সাত নদীর হার, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি। তবে যে কবিতার জন্য উনি সবচেয়ে বিখ্যাত, যার জন্য আমরা সবাই ওনাকে প্রথম চিনতে পেরেছিলাম, সেই কবিতাটির নাম হচ্ছে কোনো এক মাকে। তো কোনো এক মাকে কবিতার মধ্যে, এটা অনেক জায়গায় তোমরাও শুনেছ, বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন অনুষ্ঠানে পাঠ করা হয়। এই কবিতাটি, কবিতার প্রথম লাইনগুলো হচ্ছে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, এই কবিতাটি। উনি মৃত্যুবরণ করেন 2001 খ্রিস্টাব্দে। তো আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি, এই দীর্ঘ কবিতা পড়ার পর শক্তি চট্টোপাধ্যায়, আরেকজন বড় কবি বাংলা ভাষার, তো শক্তি চট্টোপাধ্যায় বলেছিল এটি মন্ত্রের মতো অমোঘ। অমোঘ শব্দের অর্থ তো তোমরা জানো, অমোঘ অর্থ অব্যর্থ, মানে যেটি কখনো ব্যর্থ হবে না। এবং বাংলা ভাষায় যে এরকম কবিতা লেখা সম্ভব, এটা আমার জানা ছিল না। এটি কে বলছেন? শক্তি চট্টোপাধ্যায়ের মতো বড় কবি বলছেন। শক্তি চট্টোপাধ্যায়ের বন্ধু অ্যালেন্স গিন্সবার্গ, যিনি বিখ্যাত কবিতা আমাদের মহান মুক্তিযুদ্ধের ওপর সেপ্টেম্বর অন যশোর রোড রচনা করেছেন। তো আমরা কবিতাতে চলে যাচ্ছি। এখানে আমরা যে ছবিগুলো দেখছি,
প্রথমে একজন, আমরা বাম দিকে দেখতে পাচ্ছি একটি কৃষি জমি, সেখানে একজন কৃষক চাষ করছে। ডান দিকে একজন ভাবুককে আমরা দেখতে পাচ্ছি, তিনি দার্শনিকও হতে পারেন, ভাবুকও হতে পারেন, চিন্তাশীল কোনো মানুষ। প্রথমেই আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। তো এই তার মানে ব্যক্তিগত কোনো মানুষ নয়, সামষ্টিক আমাদের পূর্বপুরুষ। তো পলিমাটির সৌরভ ছিল মানে, কারণ তার সম্পর্ক মাটির সাথে ছিল, তার সম্পর্ক ভূমির সাথে ছিল, কারণ তিনি কৃষিজীবী ছিলেন, তিনি কৃষক ছিলেন। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। তো এখানে আমরা রক্ত জবার মতো পিঠ ক্ষত ছিল কেন? যখন নীরবে অত্যাচার সহ্য করতে হয়, যখন নীরবে মার হজম করতে হয়, তখন আঘাতগুলো পিঠেই পড়ে। আমরা কৃতদাস প্রথার নাম জানি, কৃতদাসদের যে অত্যাচার করা হতো সেগুলো নীরবে যেহেতু মার সহ্য করতে হচ্ছে, সেই অত্যাচারগুলো পিঠের উপরই পড়ত। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, জীবিকার প্রয়োজনে, খাদ্যের অন্বেষণে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তারা চলে যাচ্ছে। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন। মানে এই যে হিংস্র জীবজন্তু পরিপূর্ণ যে অরণ্য, এগুলো কী করে মানুষের বসবাসযোগ্য করেছে, এসব কথা বলতেন। তো এই যেমন চট্টগ্রাম থেকে টেকনাফের দূরত্ব কত, এখন এটা ইচ্ছা আমরা যদি গাড়িতে উঠি, এটা 5-6 ঘন্টার মধ্যে চলে যাওয়া সম্ভব, ব্যক্তিগত গাড়ি হলে আরও দ্রুত যাওয়া সম্ভব। কিন্তু এই চট্টগ্রাম থেকে 1923 সালে যখন ধীরাজ ভট্টাচার্য, আরেকজন অনেক বড় লেখক এবং অভিনেতাও, ওনার একটা বই আছে যখন পুলিশ ছিলাম, তো সেই বইতে উনি লিখছে চট্টগ্রাম থেকে টেকনাফে যেতে 2.5 দিন সময় লাগছে স্টিমারে। এতটুকু দূরত্বের পথ এত বড় ছিল। এবং অরণ্য এবং সাপদের যে কথা, চট্টগ্রাম শহরের একটা জায়গার নাম টাইগার পাস। মানে ইংরেজরা যখন এখানে এসছে, তখন তারা দেখেছে যে বাঘ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এই পথ ধরে পার হয়, সেজন্য এই জায়গাটার নাম দিয়েছে টাইগার পাস। তো চট্টগ্রাম শহরের অবস্থা যদি এরকম হয়, তো তাহলে সারা বাংলাদেশের অবস্থা কী ছিল, বা তারও 100 বছর আগে, তারও 500 বছর আগে এদেশের অবস্থা কী ছিল। তো আমাদের যে পূর্বপুরুষেরা টিকে আছে, তারা এই সমস্ত হিংস্র জীব জন্তু এগুলোর সাথে সংগ্রাম করেই টিকে আছে। তিনি পতিত জমি আবাদের কথা বলতেন। তো পতিত জমি, আমরা যে জমি দেখি, যে ভূমি দেখি, এত সুন্দর জমি, গেলে পরিষ্কার, চাষ করা মাত্রই ফসল ফলানো যাবে, কিন্তু আসলে তো এরকম ছিল না। কেন? কারণ জোরজার মূল্য তার। আগের দিনের যেটা হয়েছে সেটা হচ্ছে, কোনো জায়গায় পরিষ্কার করলে যখন চাষ করছে তখন আরেকজন দখল করে নিচ্ছে, এই জায়গায় চাষ করতে হলে এখন তোমাকে খাজনা দিতে হবে। তো এই যে কৃষক, এই কৃষক তো খাজনা দিতে পারবে না, অতএব তাকে কি করতে হবে, অন্য কোনো জায়গা আবার পরিষ্কার করে তাকে চাষ করতে হবে। তো মানুষ কোন গল্পগুলো বলে? মানুষ তার জীবনের গল্পগুলোই বেশি বলে। সে কি করেছে, যেমন কেউ যদি মাছ ধরে, তো যে বড় মাছটি সে ধরেছে সবসময় সেই গল্পটিও করবে। ঠিক আমাদের পূর্বপুরুষ ছিল, যাদের মাটির সাথে সব সম্পর্ক ছিল, যারা অত্যাচারিত হয়েছে, তারা তো তারা তাদের গল্পগুলোই করবে। তারা কিভাবে পাহাড় পার হয়ে আসছে, কিভাবে অরণ্যকে বসবাসযোগ্য করেছে, কিভাবে হিংস্র জীবজন্তুকে প্রতিহত করেছে, এগুলোই হচ্ছে আমাদের পূর্বপুরুষের অন্যতম অর্জন। জিওভায় উচ্চারিত, এই উচ্চারণটা আমাদের ভুল হয়, এটা হবে জিউভা হবে, মানে হয় বয়ের আগে যদি রস্বইকার থাকে তাহলে উচ্চারণ হয় জিউভা। তো জিউভায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। সত্য শব্দ, কবিতা কি বলে? কবিতা সত্য ও সুন্দরের কথা বলে। তো কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা মানে কি? কর্ষিত জমি, একজন কৃষক যে ফসল ফলায়, চাষ করা মাত্রই তিনি ফসল পান না, তাকে কি করতে হয়, এই ফসল পাওয়ার জন্য তাকে দীর্ঘ অপেক্ষা করতে হয়, ভূমি প্রস্তুত করতে হয়, ফসল বুনতে হয়, দীর্ঘ পরিচর্যার ফলে ফসল তিনি লাভ করেন।
তো তার কাছে প্রতিটি শস্য দানা কবিতার মতো। কবিতা যেরকম কবির কল্পনা, কবির ভাব, কবির ব্যক্তিগত জীবন সব কিছু নিয়ে, ঠিক একইভাবে একজন কৃষকের কাছে প্রতিটি ফসলের দানা এরকম কবিতার মতো। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আরেকটি কথা, কবিতা মানেই শুধু পোয়েট্রি, এই কবিতায় সেটি নয়। কবিতা মানে কি? কবিতা মানে যে কোনো ধরনের সৃজনশীল কর্মই কবিতা। একটু আগে যেটা বলেছি যে একজন কৃষক যে ফসল ফলাচ্ছে তার কাছে ফসলের প্রতিটি কণাই হচ্ছে কবিতা। ঠিক একজন জেলে যে মাছ ধরছে, তার যে মাছ ধরার সাধনার ফলে যে সে মাছটি পাচ্ছে, এটিও তার কাছে কবিতা। তো এখানে সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। তো কবিতা কিসের কথা বলে? কবিতা সত্য সুন্দরের কথা বলে, কবিতা স্বাধিকারের কথা বলে। তো কেউ যদি নিজের অধিকার আদায়ের জন্য স্বাধীনভাবে কথা বলতে না পারে, তাহলে সে কি থেকে যাবে? সে কৃতদাস থেকে যাবে। সে কোথা থেকে বঞ্চিত হবে? দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্ত কিসের প্রতীক? স্বাধীনতা। সে স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত হবে। তো স্বাধীনতার স্বাদ থেকে যে বঞ্চিত, তার জীবন কিসের মতো? কৃতদাসের মতো। মানে জন্ম অবধি, আজন্ম মানে জন্ম অবধি, জন্ম থেকে সে কৃতদাস থেকে যাবে। দেখি আমরা কৃতদাস প্রথার যে এই চিত্রগুলো এখানে দেখতে পাচ্ছি, আজন্মুক্ত কৃতদাস বিষয় নিয়ে আমাদের একটু জানতে হবে। কৃতদাস প্রথা, কৃতদাস মানে যেখানে মানুষের কোনো মৌলিক কোনো অধিকার তো দূরে, মানুষকে পশু হিসাবে গণ্য করা হতো। এখন যেরকম বাজারে গরু ছাগল বিক্রি করা হয়, একইভাবে এই কৃতদাসদের কি করা হতো? বিক্রি করা হতো। যার টাকা আছে সে অনেক কৃতদাস কিনছে। কৃতদাস যতদিন উৎপাদন করতে পারছে, যতদিন পরিশ্রম করতে পারছে, তাকে রাখবে, নামে মাত্র খাওয়া দিবে, তার কোনো অধিকার নাই। তার কাজ হচ্ছে মালিকের কথা মতো চলবে, খাবে, এবং যখন সে বৃদ্ধ হয়ে যাবে আর তার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়, তাকে ফেলে দেবে। এই কৃতদাস প্রথা নিষিদ্ধ করে আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1863 সালে। তো এই চট্টগ্রামের কর্ণফুলী নদী, মানে চট্টগ্রামের যে বিখ্যাত এবং সবচেয়ে বড় নদী, এই কর্ণফুলীর দুই পার, তারপরে হালদার দুই পার, এই দুই পারে আগে কোনো মানুষ বসবাস করতো না। যখন পর্তুগিজ জলদস্যুরা ছিল, তারা কি করত? স্থানীয় লোকজনকে ধরে নিয়ে গিয়ে চলে যেত এবং দাস বাজারে তাদের বিক্রি করত। তো এখন তাদের ধরে নিয়ে যাবে কিভাবে? জাহাজে এত লোকজনকে কি বাঁধবে, কি করবে? তো তখন তাদের দুই হাত এক করে হাতের মাঝখান দিয়ে ছিদ্র করে জালি বেদ দিয়ে দিত। চিকন চিকন বেদগুলো দিয়ে একসাথে অনেককে বেঁধে রাখতো, এবং ভেতর থেকে তাদের মধ্য থেকে কেউ যদি প্রতিবাদ করত, তাকে সাথে সাথে বড় লাঠি দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে তাকে সাগরে ফেলে দিত। এগুলো তোমরা যখন আরও বড় হবে, বইপত্র পড়বে, তখন দেখবে যে বাংলার ইতিহাস, মধ্যযুগের আব্দুল করিম অনেক বড় একজন ইতিহাসবিদ, তার লেখার মধ্যে এগুলো দেখবে। তোমরা যখন শেকড় সন্ধানী হয়ে লেখাপড়া করবে তখন এগুলো পাবে। এবং কৃতদাস নিয়ে তোমরা আগ্রহী থাকলে আরেকটা বই পড়তে পারো, আঙ্কলস টম কেবিন, হেনরিয়েট বিচার স্টার্ট যেটা, তো এটা তোমরা পড়তে পারো। এ বইটা পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। তো স্বপ্ন কিসের স্বপ্ন? স্বপ্নটা হচ্ছে স্বাধীনতার স্বপ্ন। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, মানে স্বাধীনতার যে স্বপ্ন তার কথা বলছি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। তো এই যে জানালা দিয়ে কি হয়? বাইরে থেকে আলো আসে, বাতাস আসে, এবং আগুনের আরেকটা নাম, প্রতিশব্দ আছে সর্বভুক, মানে সব কিছু যে ভক্ষণ করে, এবং আগুনের মধ্য দিয়ে সব কিছু কী হয়ে ওঠে? সূচি হয়ে ওঠে। তো এই উনুনের আগুনে আলোকিত যে জানালা, অর্থাৎ এখান দিয়ে যে আলো বাতাস আসবে সেটা সব কিছু সূচি পবিত্র হয়ে যাবে। সেজন্য বলেছে কি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। আসলে এটি কথাটি আক্ষরিক অর্থে ঠিক নয়, কারণ প্রবহমান নদীতে কেউ নামলে যে সাঁতার জানে না সে ডুবিয়ে যাবে।
সে ডুবে যাবে। তাহলে কবি কি এটা জানতেন না? জানতেন। তাহলে কেন বলেছেন? তাহলে বলেছেন এই জন্য যে সব কিছুই চর্চার মধ্য দিয়ে টিকে থাকে। আমাদের দেশে আমরা অনেক কিছু দেখি, যেমন পহেলা বৈশাখ আসলে অনেক বাঙালি, কিন্তু এই বাঙালিদের 10টা বাক্যের মধ্যে অনেকগুলো ইংরেজি শব্দ থাকে। তো এইটা কোন ধরনের বাঙালি? একদিন পান্তা ইলিশ খেয়ে বাঙালি হয়, কিন্তু অন্য সময় হয় না। আসলে বাঙালিত্বটাকে ধারণ করার কথা। না হলে কি, নদীর যদি স্রোত না থাকে, নদী এক সময় কি হয়? মজে যায়, নদী আর নদী থাকে না। তো আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এখন এটাকে আরেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে, কারণ কবিতার সবসময় নির্দিষ্ট কোনো ব্যাখ্যা এটিই হবে এমন কোনো কথা না। একটি ভালো কবিতার বৈশিষ্ট্য হচ্ছে কি, তার বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে। যেমন মা মানে দেশ, এই দেশ কাদের? ধনী দরিদ্র সবাইকে আশ্রয় দিয়েছে। এটা এভাবেও ভাবা যেতে পারে যে আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। তো প্রবহমান নদী সবাইকে ভাসিয়ে রাখে, তার মানে কি এই দেশ মাতৃকা আমাদের সবাইকে আশ্রয় দেয়। আমরা পরে দেখি, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। এই যে কথাগুলো এখানে আছে, মায়ের কোলে শুয়ে গল্প শোনা, মাছের সঙ্গে খেলা করা, নদীতে ভাসা, তো এগুলো হচ্ছে স্বাধীন যে মুক্ত চিন্তা, সেগুলোকে নির্দেশ করছে। এখন আমরা যদি বলি মায়ের কোলে শুয়ে গল্প শোনা, তো মায়ের কোলে শুয়ে গল্প শুনলে কি হয়? তো মায়ের কোলে শুয়ে গল্প শুনলে এটার কোনো আমরা অর্থের মানদণ্ডে এটাকে মাপতে পারবো না। মাছের সঙ্গে খেলা করা, এটাকে আমরা অর্থের মানদণ্ডে মাপতে পারবো না, কিন্তু এগুলো কিন্তু খুব অর্থবহ, মানে মিনিংফুল। তো এখন এই যে মুক্ত চিন্তা, এগুলো করতে হলে কি করতে হবে? কবিতা অর্থাৎ সত্য, সুন্দর এবং স্বাধিকারের প্রতি আস্থা রাখতে হবে। স্বাধীনতার জন্য প্রতিবাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। তো পূর্বপুরুষের কথা, বিচলিত স্নেহের কথা, গর্ভবতী বোনের মৃত্যুর কথা, তো এগুলো নিয়েই হচ্ছে আমাদের সমাজ। যেমন মাতৃমৃত্যুর হার একসময় এত বেশি ছিল এদেশে, বর্তমান সময়েও আমাদের মাতৃমৃত্যুর হার হচ্ছে 172 জন, কিন্তু আগে এটা অনেক বেশি ছিল। এখন আমাদের 1,72,000 জন হচ্ছে মাতৃমৃত্যুর হার। আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। তো এখন ভালোবাসা দিলে মা মরে যায়, আসলে মাতৃসত্তা দুটি, একটি হচ্ছে আমাদের দেশ মাতৃকা, আর একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত মা। তো এখন যুদ্ধের সময় আমাকে কি করতে হবে? আমার ব্যক্তিগত মাকে ছেড়ে দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য বেরিয়ে পড়তে হবে, যেটা 1971-এ আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা দেখেছি। সেখানে কি করছি আমরা? আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা ছিল তারা এ দেশ ছেড়ে চলে গেছে, মাকে ছেড়ে ভারতে চলে গেছে ট্রেনিংয়ের জন্য, তো যুদ্ধে চলে গেছে, ব্যক্তিগত মাকে ছেড়ে গেছে। তার মানে কখনো কখনো দেশ মাতৃকা ব্যক্তিগত মা অপেক্ষা বড় হয়ে যায়। তো তার মানে এখানে কি, মায়ের সত্তা হচ্ছে দুটি, সেটা আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে দেশ মাতৃকা আর একটা হচ্ছে ব্যক্তিগত মা। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। যে সন্তানের জন্য মরতে পারা, তার মানে কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের একটি স্বাধীন এবং সুন্দর সমাজ বিনির্মাণের জন্য কি করতে হতে পারে? সংগ্রাম করতে হতে পারে। আমাদের তাদের একটি বাসযোগ্য পৃথিবী করার জন্য স্বাধীনতার কথা বলা লাগতে পারে, আমাদের সংগ্রাম করতে হবে। কিন্তু সন্তানের জন্য মরতে পারে না মানে কি? যে প্রতিবাদহীন যার জীবন, সে কবিতা শুনতে জানে না, সত্য সুন্দরের স্পর্শ তার কাছে নাই, প্রাণী হিসাবে টিকে থাকাটাই তার জীবনের সার্থকতা। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না।
পজ করে। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। এই যে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা, সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়। এরকম যে কবিতা শুনতে জানে, মানে যার সাথে সত্য সুন্দরের স্পর্শ আছে, সম্পর্ক আছে, তার হৃদয়টাও সূর্যের মতো। যেমন চট্টগ্রাম মেডিকেলে সাইফুল নামে একজন মানুষ আছে, যে তার কাজ হচ্ছে কি, যে সমস্ত রোগীর কেউ নাই তাদেরকে সেবা করা। তো সে চাকরি করে ইপিজেডে চাকরির শেষে এসে বেরিয়ে পড়ে হসপিটালে। যে সমস্ত রোগীদের কোনো অভিভাবক নাই, অভিভাবকহীন আছে, তাদের জন্য তার সাধ্যমতো ওষুধ এবং তার যে উপাদেয় খাবার এগুলো সে সংগ্রহ করে তার সাধ্য থেকে। তো সে বিভিন্ন জায়গায় একটা ফান্ড গঠন করেছে এবং অনেক মানুষ সেখানে সাহায্য দেয়। সে যখন থাকে না, তার জন্য চট্টগ্রাম হসপিটালের একটা আলমিরা আছে যেখানে তাদের জন্য ওষুধ রাখে। এখন তোমরা বলো তার হৃদয়টা কীরকম? তার যে মহৎ হৃদয়, এই হৃদয়ের দ্বারা কি অনেকে আলোকিত হচ্ছে? তো আর অন্য মানুষ যারা যে পথে পড়ে আছে তাকিয়ে দেখছে না, তাহলে দুটার মধ্যে পার্থক্য আছে। তাহলে যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আগেই কথাটা আসছে, সেটা হচ্ছে উনি প্রথমে যেটা ছিল যে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তার উত্তরটা এখানে এসে কারণ তিনি কি ছিলেন? কৃতদাস ছিলেন। আর কৃতদাসদের সম্পর্কে একটু আগে যেগুলো বলেছি। এখন যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করে। তো এখন যে চাষ করবে সেই তো ফসল পাবে। যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। এখানে গাভী এবং জননী, এটা নিয়ে ক্লাসে অনেকেই কথা বলে, এটা নিয়ে আমি আবার বলছি। এই যে জননীর স্থান দেয়া, এটা সম্মানজনক অবস্থান থেকে। কেন? কোনো শিশু যখন দুধ পায় না, মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হয়, তার আশ্রয় হয়ে দাঁড়ায় কে? এই গাভী। সেজন্য বলা হয়েছে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। এবং আমরা জানি দুধ সবচেয়ে আদর্শ খাবার। আসলে এখানে পরিশ্রমের বিষয়টি বলা হয়েছে, যে চাষ করলে ফসল পাওয়া যাবে, তারপরে মৎস্য মানে মাছ লালন করলে মাছ পাওয়া যাবে, যদি আমি গাভীর পরিচর্যা করি তাহলে আমি দুগ্ধ পাব। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। তখন লৌহখণ্ডকে যদি প্রজ্বলিত করতে হয় তাহলে কি করতে হবে? বারবার লৌহকে পোড়াতে হবে, তারপরে সে শক্ত হবে, ইস্পাতে পরিণত হবে, মানে কার্বনের সংখ্যা কমতে থাকবে। তো এর জন্য কি দীর্ঘ পরিশ্রমের দরকার। তো আমি যদি অস্ত্র চাই, অবশ্যই আমাকে কি করতে হবে? আমাকে বারবার এই লৌহখণ্ডটাকে প্রজ্বলিত করতে হবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, আমার বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। তো এখানে দীর্ঘদেহ পুত্রগণ কেন বলেছেন? মানে কবি তার ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত বোঝানোর জন্য দীর্ঘদেহ পুত্রগণ বলেছে। তো যে বর্ণনাগুলো আগে দিয়েছে, তার মায়ের বর্ণনা, তার ভাইয়ের বর্ণনা, তার বোনের গর্ভবতী যে বোন তার মৃত্যুর বর্ণনা, সেই কথাগুলো বলেছে। আমি কবি এবং কবিতার কথা বলেছি, তার মানে সত্য, সুন্দর এবং সংগ্রামের কথা বলেছে। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ড সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। কবিতা সবসময় সত্য সুন্দরের কথাই বলবে এটিও কিন্তু নয়। কবিতা কখনো প্রতিরোধের উচ্চারণ হয়ে দাঁড়াবে। তখন কবিতার কাজ হচ্ছে কি? তখন কবিতার কাজ হচ্ছে বিপ্লবকে ত্বরান্বিত করা। আমরা বিশ্বের বড় বড় যে বিপ্লবগুলো দেখেছি, সেখানে দেখি অনেক কবিতা যুদ্ধদিনে আমাদের কি দিয়েছে? অনুপ্রেরণা দিয়েছে। সেটা আমাদের মহান মুক্তিযুদ্ধে দেখলে আমরা দেখতে পাই যে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অনেক কবির কবিতা মনোবল বাড়িয়ে দিয়েছে, অনেক গীতিকারের গান তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, তার মানে কবিতা সংগ্রামের কথাও বলবে। কবিতা শুধু সত্য এবং সুন্দর এগুলোর কথা বলবে না। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। প্রতিরোধ করতে গিয়ে কী হতে পারে? নিজের প্রাণ চলে যেতে পারে, রক্তের রাজপথ রঞ্জিত হতে পারে, কিন্তু তাই বলে কি প্রতিবাদ করা থেমে থাকবে? থেমে থাকবে না। 1952 সালে আমরা দেখেছি যে যখন 144 ধারা জারি করেছে,
তো যারা ভীরু, যারা কাপুরুষ, যারা সুযোগ সন্ধানী, তারা 144 ধারা ভাঙার জন্য এগিয়ে যায়নি। যারা সাহসী তারা গিয়েছে, তাদের রাজপথে, তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। তো তো তারা কি করেছে? তাদের এই প্রতিরোধটা কিসের মতো ছিল? তাদের এই প্রতিরোধটা ছিল হচ্ছে রক্ত জবার মতো প্রতিরোধ তাদের ছিল। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? তাহলে এই তার মানে ব্যক্তিগত কেউ না, আমাদের সামষ্টিক পূর্বপুরুষ, সংগ্রামশালী পূর্বপুরুষ, যাদের অবদানের ওপর আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি। কেন? কারণ সেই প্রাগৈতিহাসিক কাল থেকে, ইতিহাসের আগ থেকেও যারা এই ভূমিতে টিকে আছে তাদেরকে সংগ্রাম করে টিকে থাকতে হয়েছে। তাদের সংগ্রাম ছিল প্রকৃতির বিরুদ্ধে, হিংস্র জীবজন্তুর বিরুদ্ধে, শোষকের বিরুদ্ধে। তো আমরা তাদেরই বংশধর। তার মানে আমরা বলতে পারি আমরা নগণ্য কেউ নই, আমরা সেই আমাদের যে দীর্ঘ ঐতিহ্যবাহী বাঙালির পূর্বপুরুষ আমরা। তো কবিতাটি এখানেই সংক্ষিপ্ত করে শেষ করেছে। তো সবাই যে কাজটি করবে সেটা হচ্ছে পূর্বপুরুষের সাহসী ও গৌরব উজ্জ্বলের যে ইতিহাস আছে সেই ইতিহাসটা তোমরা এই কবিতার আলোকে ব্যাখ্যা করবে। পূর্বপুরুষের সাহসী ও গৌরব উজ্জ্বল যে আমাদের যে ইতিহাস সেটি তোমরা করবে। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তবে আরেকটি কথা আবার যেটা বলছি, এই করোনা সংকট থেকে আমাদের বাঁচতে হলে ঘরে থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।